শুরু করছি এলমা বেহরোজের উপন্যাস আমি পদ্মজা। আপনারা যদি এই উপন্যাসের আগের পর্বগুলো না দেখে থাকেন তাহলে এই ভিডিওর এন্ড স্ক্রিনে সম্পূর্ণ প্লেলিস্টটি আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে ক্লিক করে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো ভিডিও দেখতে পারবেন। চলুন উপন্যাসের পরবর্তী অংশ শুরু করা যাক। আয়না দেখানোর পর্ব শুরু হয়। আয়নায় তাকিয়ে আমির চোখ টিপল। পদ্মজা লজ্জায় চোখ সরিয়ে নিল। আমির সবার চোখের আড়ালে পদ্মজার এক হাত খপ করে ধরে ফেলল। পদ্মজা কেঁপে উঠে ভয়ে। আমির ফিসফিস করে বলল, এই যে ধরলাম, মৃত্যুর আগে ছাড়ছি না। বিয়েবাড়ির ভিড় কমে গেছে, বিদায়ের পালা চলছে। করুণ কান্নার স্বরে চারিদিক হাহাকার করছে। মঞ্জুরা হানি কেঁদে কুল পাচ্ছে না। মোর্শেদ নদীর ঘাটে বসে গোপনে চোখের জল ফেলছেন। পূর্ণা পদ্মজার গলা জড়িয়ে সে কি কান্না শুরু করেছে, থামছেই না। প্রেমাপ্রান্ত কাঁদছে, কাঁদছে আরও মানুষ। একটা মেয়ের বিয়ের বিদায় পর্ব কতটা কষ্টের তা শুধু সেই মেয়ে আর তার পরিবার জানে। পদ্মজা কাঁদছে। পূর্ণার মাথায় পিঠে হাত বুলিয়ে দিয়ে বারবার বলছে, বোন, বোন আমার, মন খারাপ করে থাকিস না কিন্তু, একদম কাঁদবি না, আমি আসবো, তুইও যাবি। আমার খুব কষ্ট হচ্ছে রে বোন, আর কাঁদিস না, এভাবে কাঁদলে অসুস্থ হয়ে যাবি। রিদওয়ান তাড়া দেয়, সন্ধে হয়ে যাবে, তাড়াতাড়ি করুন। পদ্মজা আকুল হয়ে কেঁদে ডাকে, আম্মা কই, আমার আম্মা কই? আম্মা, ও আম্মা। হেমলতা লাহারি ঘরের পাশে দাঁড়িয়েছিলেন। পদ্মজার ডাকে হেঁটে আসেন। এক একটা পা মাটিতে ফেলছেন আর বুকের ভেতরে চুরমার হয়ে যাচ্ছে। তবু হাসার চেষ্টা করেন, কিন্তু পারছেন না। যে মেয়ের জন্য তিনি নতুন করে জীবনের মানে খুঁজে পেয়েছিলেন, সেই মেয়ের আজ বিদায়। সারা জীবনের জন্য অন্যের ঘরে চলে যাবে। হেমলতাকে দেখেই পদ্মজা ছুটে এসে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। হেমলতা দ্রুত চোখের জল মুছে পদ্মজাকে আদুরে কণ্ঠে বললেন, এভাবে কাঁদতে নেই মা, বিয়ে তো হবারই কথা ছিল। আম্মা, আমি তোমাকে ছাড়া থাকবো কেমন করে? সবাইকে থাকতে হয়, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে মা। হেমলতা পদ্মজার কপালে চুমু খান। পদ্মজার দু চোখের জল মুছে দিয়ে বলেন, শ্বশুরবাড়ির সবার সাথে মিলেমিশে থাকবি, নিজের খেয়াল রাখবি। পদ্মজা হেমলতাকে জোরে চেপে ধরে বলল, আম্মা, আমি যাব না, আম্মা, যাব না আমি। হেমলতা পদ্মজার মুখের দিকে চাইতে পারছেন না। ভাঙ্গা গলায় আমিরকে ডেকে বললেন, নিয়ে যাও আমার মেয়েকে, খেয়াল রেখো, ওর বাবা ঘাটে বসে আছে, ডাকতে হবে না, একা থাকুক। তোমরা পদ্মজাকে নিয়ে যাও, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর কিছু বলতে পারলেন না। চোখ বেয়ে টুপটুপ করে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে মাটিতে, পদ্মজার বেনারসিতে। আমির পদ্মজাকে পাজাকলা করে নেয়। পদ্মজা আকুতি ভরা কণ্ঠে হেমলতাকে ডেকে অনুরোধ করে তাকে জড়িয়ে ধরে রাখতে। হেমলতা রাখেননি, মুখ ঘুরিয়ে নেন। পূর্ণা দু হাতে মুখ ঢেকে কাঁদছে। পদ্মজাকে পালকিতে বসিয়ে দেয় আমির। এরপর দু হাত পদ্মজার গালে রেখে বলল, একদিন পরেই আসবো আমরা। পদ্মজা দুই হাতে মুখ ঢেকে ফুপিয়ে ওঠে। সবকিছু শূন্য লাগছে, মস্তিষ্ক ফাঁকা হয়ে গেছে। পালকি ছুটে চলছে শ্বশুরবাড়ি। পূর্ণা হেমলতাকে জড়িয়ে ধরে বলল, আম্মা, কেন বিয়ে দিলে আপার? তোমার কি কষ্ট হচ্ছে না? হেমলতা হাঁটু ভেঙে মাটিতে বসে পড়েন। পূর্ণাকে জড়িয়ে ধরে গগন কাঁপিয়ে চিৎকার করে কেঁদে ওঠেন। উপস্থিত সবার কান্না থেমে যায়। হেমলতা পূর্ণাকে জড়িয়ে ধরে বললেন, আমি যদি পারতাম আমার পদ্মকে বিয়ে দিতাম না পূর্ণা, ও যে আমার 7 রাজার ধনের চেয়েও বেশি কিছু। হানি বরাবরই কাঁদুক স্বভাবের। হেমলতা কখনো কাঁদে না। সেই হেমলতাকে এভাবে কাঁদতে দেখে কান্না লুকিয়ে রাখতে পারল না। হেমলতার মাথা বুকের সাথে জড়িয়ে ধরে কেঁদে বলল, এটা তো নিয়ম, কেঁদে আর কি হবে? হেমলতা মুহূর্তে ছোট বাচ্চা হয়ে যায়। হানিকে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। বলে, আপা, আপা, ওরা আমার মেয়ে নেয়নি, আমার কলিজা ছিঁড়ে নিয়েছে। আপা, কেন বিয়ে হলো আমার পদ্মের? মঞ্জুরা হেমলতার মাথায় হাত রেখে সান্ত্বনা দেন, দেখিস পদ্ম খুব ভালো থাকবে, ও খুব ভালো মেয়ে। হেমলতা হানিকে ছেড়ে মঞ্জুরাকে জড়িয়ে ধরেন। হাত পা ছুঁড়ে কাঁদতে কাঁদতে বললেন, আম্মা, আম্মা, তুমি কখনো আমাকে কিছু দাওনি, এইবার আমার এই মরণ কষ্টটা কমিয়ে দাও। আম্মা, আমার খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস করো আম্মা। আম্মা, আমার পদ্মকে ছাড়া আমি কেমনে থাকবো? মঞ্জুরার বুক ধুকপুক করছে। জন্মের পর হেমলতা কি কখনো এভাবে কেঁদেছে? মনে পড়ছে না। তিনি পারেননি হেমলতার এই কষ্ট কমাতে, শুধু বুকের সাথে চেপে ধরে রাখলেন। এভাবে যদি ছোট থেকে আগলে রাখতেন, হেমলতার জীবনটা এত কষ্টের হতো না। পদ্মজা ছটফট করছে, কিছু ভালো লাগছে না। ইচ্ছে হচ্ছে ছুটে যেতে মায়ের কাছে। গলা শুকিয়ে কাঠ, এক্ষুনি মরে যাবে হয়তো। পদ্মজা হঠাৎ চিৎকার করে ওঠে, থামো তোমরা, থামো, আল্লাহর দোহাই লাগে, থামো। পালকি থেমে যায়।
পদ্মজা পালকি থেকে নেমে মোড়ল বাড়ির দিকে ছুটতে থাকলো। কেউ আটকাতে পারেনি। সবাইকে ধাক্কা দিয়ে দূরে ঠেলে ছুটে চলেছে সে মায়ের বুকে। আমির শুধু চেয়ে রইল। সন্ধ্যা নামার পূর্ব মুহূর্তে এক লাল বেনারসি পরা অপরূপ সুন্দরী মেয়ে ছুটছে, দেখতেও ভালো লাগছে। পদ্মজার কণ্ঠে আম্মা ডাকটি হেমলতার অস্তিত্ব মারিয়ে দিয়ে গেল। হেমলতা থমকে গিয়ে তাকান। উঠে দাঁড়াতে প্রস্তুত হতেই পদ্মজা ঝাঁপিয়ে পড়ে হেমলতার বুকে। হেমলতার টাল সামলাতে না পেরে আবার মাটিতে বসে পড়েন। পদ্মজা নিরবিচ্ছিন্ন কাঁদতে থাকল। হেমলতা সীমাহীন আশ্চর্য হয়ে কথা বলার শক্তি হারিয়ে ফেলেন। নির্বাক স্তব্ধ থেকে পদ্মজার কান্না অনুভব করেন। কান্নার দমকে পদ্মজার শরীর ঝাঁকি দিচ্ছে বারংবার। পূর্ণা পদ্মজাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আর যাবা না আপা। পদ্মজা অনুরোধ স্বরে হেমলতাকে বলল, আম্মা আমি যাব না। হেমলতার দু চোখ বেয়ে টপ টপ করে জল পড়ছে। প্রতি ফোঁটা জল পদ্মজার বুকে সাইক্লোন, টর্নেডো, ঘূর্ণিঝড়, ভূমিকম্প সহ সব ধরনের দুর্যোগ বইয়ে দিচ্ছে। হেমলতা শক্ত করে জড়িয়ে ধরেন পদ্মজাকে। অশ্রুরুদ্ধ কণ্ঠে বলেন, কোথাও যেতে হবে না তোর। হেমলতার এহেন কথা শুনে হানি মঞ্জুরার মাথায় বাজ পড়ল। সে কি কথা? হেমলতা একবার যখন বলেছে তাহলে সত্যিই যেতে দিবে না, তাহলে মেয়ের বিয়ে দেওয়ার কি দরকার ছিল? হানি শক্ত কিছু কথা শোনানোর জন্য প্রস্তুত হয়। তখনই হেমলতা পদ্মজাকে সরিয়ে দেন নিজের কাছ থেকে। চোখ মুখ শক্ত করে কাট কাট কণ্ঠে বললেন, এটা ঠিক হয়নি পদ্ম। এভাবে চলে আসা মোটেও ভদ্রতা নয়। আবেগকে এত প্রশ্রয় দিতে নেই। বিয়ে দিয়েছি, এবার শ্বশুরবাড়িতে যেতেই হবে। ওই তো আমির এসেছে। হেমলতা হাত ঝেড়ে মাটি থেকে উঠে দাঁড়ান। পদ্মজা হাঁ করে তাকিয়ে আছে হেমলতার দিকে। চোখের পলকে কিরকম রূপ পাল্টে ফেলল। এই তো মাত্রই কাঁদছিল। পদ্মজা নিজের চুলে আঙ্গুল পেঁচাতে পেঁচাতে হাসে। তুষার রয়ে সয়ে প্রশ্ন করল, হাসছেন কেন? পদ্মজা নাটকীয়ভাবে ব্যথিত স্বরে বলল, আপনি কাঁদছেন তাই। তুষার দ্রুত চোখের জল মোছে মৃদু হেসে বলল, কাঁদছি নাকি? পদ্মজা হঠাৎ গুনগুনিয়ে কাঁদতে শুরু করল। তুষার জানতে চাইল, আপনি কাঁদছেন কেন? মুহূর্তে পদ্মজা দাঁত কেলিয়ে হেসে ওঠে। চোখে জল, ঠোঁটে হাসি নিয়ে বলল, মনে চাইল। আম্মা বলতেন, যখন যা ইচ্ছে হয় করে ফেলতে, তাতে কারো ক্ষতি বা নিজের ক্ষতি না হলেই হলো। আপনার মায়ের খবরটা গতকাল শুনলাম। জানেন, সারা রাত ঘুমাতে পারিনি। আপনার মনটা খুব নরম স্যার, কিন্তু কঠিন ভাব নিয়ে থাকেন, আমার আম্মার মতো। তারপর কি হলো? পদ্মজা চেয়ার ছেড়ে ফ্লোরে বসে বলল, আর তো বলবো না। তুষার রুদ্ধশ্বাস কণ্ঠে বলল, কেন? পদ্মজা ঘাড়ে হাত রেখে ক্লান্ত ভঙ্গিতে বলল, এমনি। হেয়ালি করবেন না পদ্মজা, আপনি ছাড়া এই রহস্যের কিনারা অসম্ভব। আপনার পুরো গ্রাম আপনার বিপক্ষে। খুনের কারণও কেউ বলতে পারছে না। আমরা তদন্ত করেও কুল পাচ্ছি না। পদ্মজা চোখ গরম করে তাকায়, কটমট করে বলে, বলবো না মানে বলবো না। তুষার দ্বিগুণ গলা উঁচিয়ে বলল, তাহলে এতটুকু কেন বললেন? আমার ইচ্ছে হয়েছে তাই। আপনার ইচ্ছায় সব হবে না। যা খুশি করে নিতে পারেন। পরিস্থিতি বিগড়ে যাচ্ছে। পরিস্থিতি সামলাতে তুষার দুই হাতে মুখ ঢেকে রাগ নিয়ন্ত্রণ করে। এরপর ধীরে সুস্থে বলে, দেখুন, আপনি যদি সব খুলে না বলেন, আমি আপনাকে আইনের হাত থেকে বাঁচাতে পারবো না, নির্দোষ প্রমাণ করতে পারবো না। আর আমার মন বলছে আপনি দোষ করতে পারেন না। সবসময় মন ঠিক কথা বলে না, বলল পদ্মজা করুণ স্বরে। তাহলে বলছেন আপনি নির্দোষ না? পদ্মজা চোখ সরিয়ে নিল, হাসল। কি যন্ত্রণা, কত কষ্ট সেই হাসিতে। চোখ ভর্তি জল নিয়ে আবার তাকালো তুষারের দিকে। বলল, আমি খুন করেছি। একই রাতে, একই প্রহরে, একই জায়গায়, একসাথে 5 জনকে। আপনার আইন যা শাস্তি দেয় আমি মাথা পেতে নেব। তুষার অধৈর্য হয়ে বলে, আপনার ফাঁসির রায় হবে পদ্মজা। আপনি বুঝতে পারছেন না? আমার আপনাকে বাঁচাতে ইচ্ছে হচ্ছে। ওপারে যাওয়া আমার জরুরি। আমি সব রায় মেনে নেব। আমি মানতে পারবো না। তুষারের অকপট কথা। কথাটা মুখ থেকে বের হওয়ার পর তুষার বুঝল সে অচেনা এবং ভয়ঙ্কর অনুভূতি নিয়ে খেলছে। পদ্মজার দিকে চেয়ে অপ্রস্তুত হয়ে পড়ে। পদ্মজা তুষারকে পরখ করে নিয়ে হাসে। শান্ত ভঙ্গিতে বলল, এত বেকুল কেন হচ্ছেন? বেশ অনেকক্ষণ তুষার গাঢ় হয়ে বসে রইল। উপর থেকে অর্ডার এসেছে। আসামি পদ্মজা কেন এতগুলো খুন করেছে তার রহস্য উদ্ঘাটন করতে। না পারলে চাকরি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরি চলে যাক, সমস্যা নেই। নিজের শান্তির জন্য, আত্মতৃপ্তির জন্য হলেও পদ্মজার পেছনের 6টি বছরের গল্প জানতে হবে। এই কেস হাতে পাওয়ার পর থেকে তার ঘুম হচ্ছে না রাতে। সারাক্ষণ মস্তিষ্ক কিলবিল করে।
এত জটিল কেস কখনো ফেস করা হয়নি। অলন্দপুর পুরোটা ঘেটেও কিছু জানা যায়নি। যারা খুন হয়েছে তারা আর পদ্মজা ছাড়া হয়তো কেউ জানে না। তুষার আবার বলল, আপনার বিরুদ্ধে সব প্রমাণ, আপনার বিরুদ্ধে সবাই সাক্ষী দিচ্ছে। আপনি কি? কথার মাঝে তুষারকে থামিয়ে দিয়ে পদ্মজা বলল, খুনগুলো তো সত্যিই আমি করেছি, তাহলে প্রমাণ আমার বিরুদ্ধেই তো থাকবে। তুষারের মন বিরক্তে তেতো হয়ে পড়ে। পদ্মজার সামনে কয়েকবার পায়চারি করে বেরিয়ে যায়, সিগারেট ফুঁকে মাথা ঠান্ডা করে। ফাহিমা চা নিয়ে আসে। তুষার বলল, মেয়েটাকে তোমার অপরাধী মনে হয়? আমি কিছু ভাবতে পারছি না স্যার। মেয়েটাকে দেখলে আমার হাত পা অবশ হয়ে পড়ে। এত মেরেছি শুরুতে, কিছুতেই টু শব্দ করেনি। এরপর থেকে আমি রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখি। পৃথিবীটা রহস্যে ঘেরা ফাহিমা। একজন নারী 5 জনকে কিভাবে খুন করতে পারে, আবার একসাথে? সেই সাহস কি করে পেল সেটা আমিও ভাবছি স্যার। কিভাবে খুন করেছে সেটা ধারণা করা যাচ্ছে, কিন্তু এত সাহস ধৈর্য কিভাবে কোনো নারীর থাকতে পারে? নারীরা চাইলে সব পারে, কথাটা শুনে এসেছি, এবার সচক্ষে দেখছি। জি স্যার। গত আসামি পায়ে পড়ে জীবন ভিক্ষা চেয়েছে। কিছুতেই মন গলেনি, মন কাঁদেনি। এই মেয়েটা জীবন চায় না, তবু আমার ইচ্ছে হচ্ছে জীবন দিতে, নির্দোষ প্রমাণ করে বাঁচাতে। ফাহিমা চকিতে তাকালো তুষারের দিকে। তুষার সবসময় হুহা এর বাইরে কিছুই বলে না। খুব কঠিন কাঠঠোট্টা একটা মানুষ, অনুভূতি বলতে নেই। তার মুখে এত কথাবার্তা শুনে অবাক হচ্ছে ফাহিমা। পরিস্থিতি হাতের বাইরে স্যার। পদ্মজার ফাঁসি দেখার জন্য দেশ উত্তাল হয়ে আছে। কেন এমন হচ্ছে ফাহিমা? আজ যদি হেমলতা উপস্থিত থাকতেন গল্পটা অন্যরকম হতো স্যার। তুষার আবার ফিরে আসে, পদ্মজার সামনে চেয়ারে বসে ধীর কণ্ঠে বলে, আজই শেষ দিন, এরপর আর আমাদের সাক্ষাৎ হবে না। পদ্মজা চকিতে তাকালো, দ্রুত তুষারের পায়ের কাছে এসে বসলো। বলল, আপনার আম্মা আপনাকে বিয়ে দিতে চাপ দিচ্ছে তাই না? আপনি কি করে জানলেন? সেদিন দেখলাম ফোনে কাউকে আম্মা ডেকে রেগে বলছিলেন বিয়ে করব না। আমি তো অনেক দূরে দাঁড়িয়ে কথা বলছিলাম। আপনার শ্রবণ শক্তি তো প্রখর। তুষার বলল, এরপর থামল। লম্বা করে নিঃশ্বাস নিয়ে আবার বলল, আপনার মা বিশ্বাসঘাতকতা কি কথাটা লুকিয়ে করেছেন? আপনি জানলেন কি করে? কিছু তথ্য পেয়েছিলাম গতকাল। এইটুকুর জন্য বিশ্বাসঘাতক অপবাদ দিতে পারেন না। উনি আপনার ভালোর জন্যই। পদ্মজা চুপ থেকে হুট করে ফুস করে জ্বলে উঠে বলল, আপনি বুঝবেন না আমার কষ্ট, আমার না পাওয়া দামি সময়টাকে আমি কতবার মনে করে বুক ভাসিয়ে কেঁদেছি, বুঝবেন না আপনি। পদ্মজা কাঁদতে কাঁদতে বলল। পরপরই হেসে আবার করুণ স্বরে কান্না শুরু করলো, গা কাঁপিয়ে তোলার মতো কান্না। মনে হয় কোনো অশরীরই কাঁদছে। কি বিশ্রী ভয়ঙ্কর সেই কান্নার ছন্দ। তুষারের কান ঝাঁঝা করে ওঠে। চিন্তায় মাথার রগ দপদপ করছে। আগামীকাল ভোরে পদ্মজাকে কোর্টে তোলা হবে, রায় হবে। পদ্মজার ফাঁসি চাই বলে রাস্তায় রাস্তায় আন্দোলন, রেডিওতে আন্দোলন, কিন্তু তুষারের মন যে কিছুতেই মানতে পারছে না এই আন্দোলন। এমন নিষ্পাপ মনের অপরূপ সুন্দরীর বিরুদ্ধে পুরো পৃথিবী। কি আশ্চর্য তাই না?